সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার আপনাদের সাথে থাকছি আমরা এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার সমস্যা এবং তার সমাধান। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য এস চক্রবর্তী স্যার, ফিজিওথেরাপি স্পেশালিস্ট, এসপি হসপিটাল। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে জয়েন করার জন্য। স্যার আপনাকেও ধন্যবাদ। দর্শক আমাদের আজকের বিষয়টি নিয়ে যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের স্ক্রলে দেওয়া নম্বরে সরাসরি কল করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞদের সাথে। স্যার আমাদের আজকের যে টপিকসটি আমরা নির্ধারণ করেছি যে অপারেশনবিহীন হাঁটু কোমর ব্যথার সমস্যা, আমরা যখনই দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে কথা বলি একটা সময় পরে দেখা যায় যে সার্জারির বিষয়টি বা অপারেশনের বিষয়টি চলেই আসে, বাট আমাদের টপিকসটিতেই আমরা রেখেছি যে অপারেশনবিহীন। আমরা ওই বিষয়টিতে একটু পরে যাব, তার আগে একটু জানি যে অনেক সময় কোমর ব্যথার যে সমস্যাটা বলে অনেকে যে কোমর ব্যথা করছে, সেই বিষয়টি যখন হয় তখন আসলে আমাদের কী করা উচিত যাতে করে এটাকে আমরা আর্লি স্টেজে প্রিভেন্ট করতে পারি, আদারওয়াইজ দেখা যাচ্ছে যে পরবর্তীতে অনেক ধরনের জটিলতা আরো বেশি বাড়ে। ধন্যবাদ। আসলে খুব সুন্দর কোশ্চেন, যেটা আসলে সবার জানা উচিত। আমি মনে করি যে ক্লাস 5 থেকে যদি আমরা কোমর সম্পর্কে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা যদি এডুকেশন দিতে পারি, তাহলে এই ব্যাক পেনের উপরে যে পরিমাণে বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডেই, আমাদের দেশেও কম না, ব্যাক পেনের কারণে যে পরিমাণে ডিসএবিলিটি এবং আমাদের যে ডিস্টার্ব করছে, সেই ডিস্টার্ব থেকে কিন্তু আমরা অনেকটা মুক্তি বা প্রিভেনশন করতে পারতাম। কারণ কোমর আমাদের, ব্যাক যেহেতু আমার, সো আমাকেই রক্ষা করতে হবে, আমার সম্পদ আমাকে রক্ষা করতে হবে। সেই সম্পদ রক্ষার জন্য যে পরিমাণে সিস্টেমটা আমার জানা উচিত, যা জানা উচিত সেটা জানা উচিত, সেটা আমাদেরকে ছোটোবেলা থেকে যদি আমাদের এডুকেশন দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। আসলে কোমর ব্যথা দুইটা কারণে মূলত হয়, একটা মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। প্যাথোলজিক্যাল ব্যাক পেনটা এটা জাস্ট একটা ডিজিজ, এটা আসলে গড গিফটেড, যদি আল্লাহ কাউকে দিতে চায় তাহলে কারোর কিছু করার থাকে না। কিন্তু মেকানিক্যাল যে ব্যাক পেনটা, কোমরে ইনজুরি বা আঘাতজনিত কারণে যে ব্যাক পেনটা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ভুলের কারণে হচ্ছে। সো সেই ভুলটা রাইট, এটা আমরা কিন্তু বন্ধ করতে পারি এবং এটা আমরা প্রিভেনশন করতে পারি। তাহলে অলমোস্ট 80%-এর উপরে কোমর ব্যথা রোগীরা কিন্তু সুস্থ হয়ে যাবে অটোমেটিক। কারণ অনেকের ধারণা আছে যে কোমর ব্যথা একবার হলে আর কোনোদিন ভালো হয় না, আমৃত্যু এটাকে বহন করতে হয়। এটা কিন্তু ভুল ধারণা। কারণ মেকানিক্যাল ব্যাক পেন সারা জীবন বহন করার কোনো প্রয়োজন নাই। কারণ মেকানিক্যাল ব্যাক পেন নিজের কন্ট্রোলে, যেটা হচ্ছে ইনজুরি থেকে হচ্ছে। আমরা সাধারণত সামনে ঝুঁকে কাজ করি, সামনে বাঁকা হয়ে যখন কাজ করি, আমাদের কোমরের ঠিক মিডিল, যেটা আমরা বলি মাথা থেকে পা পর্যন্ত যে আমাদের লেন্থ, তারটা মিডিলটা হচ্ছে L4-5-5S1। সাধারণত এই জয়েন্টগুলো আমাদের ইনজুরি হয় বেশি। দেখবেন আমরা যখন সামনে বাঁকা হয়, পেছনে ঠিক কোমরের নিচের পোর্শনটা আমাদের স্ট্রেচিং হচ্ছে অতিরিক্ত। এই স্ট্রেচিং লং টাইম করতে 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 ওখানে ছোটো ছোটো ইনজুরি হয়, ট্রমা হয়। ছোটো ছোটো ট্রমা থেকে আস্তে 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 এখানে ফেটে গিয়ে তখন ভিতর থেকে ইন্টার ভার্টিব্রাল যে ডিস্ক থাকে, সেই ডিস্কটা তখন স্লিপ করে বের হয়ে স্পাইনাল ক্যানেলের মধ্যে চলে আসছে। এবং স্পাইনাল ক্যানেলে প্রচুর পরিমাণে নার্ভ থাকে, এই নার্ভের উপর প্রেশার দিচ্ছে। যখনই নার্ভের উপর প্রেশার দিচ্ছে তখনই তার ব্যথাটা কোমর হচ্ছে, কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে। তো পেশেন্টের কমপ্লেন থাকে যে আমি শুয়ে থাকলে ভালো আছি, বাট লং টাইম শুয়ে থাকলে আমার কোমর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তখন উঠে দাঁড়াইলে একটু ভালো লাগে, আবার একটু দাঁড়াইলে বা কাজ করলে আবার কোমরে ব্যথা প্রচণ্ড পরিমাণ হচ্ছে এবং ব্যথা পায়ের দিকে ছড়ায় যাচ্ছে। এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলি বা স্লিপ ডিস্ক বা PLID বলা হয়। এটা আসলে মেকানিক্যাল কারণ নয়। এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এডুকেশন দরকার। আমরা নিজেরা যদি এক্সপার্ট হই তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করা সম্ভব। যেমন আমি জানি যে আমার কোমর কী কারণে ব্যথা হতে পারে, সো আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো, আমার কোমর ব্যথা হবে না, বা হলেও আমি সেটাকে নিয়ন্ত্রণ আনতে পারবো। কিন্তু যিনি জানেন না, তিনি কিন্তু কোমর ব্যথাটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, ফলে কি হচ্ছে, সে ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে এবং এই কোমর ব্যথার কারণে একসময় সে ডিসএবিলিটি চলে আসছে, তার চাকরি থেকে দূরে চলে যাচ্ছে, বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশ থাকলে দেশে ফিরে চলে আসছে, কাজ করতে পারছে না। কারণ কোমর এমনই একটা জিনিস যে যদি সে ডিস্টার্ব করে আপনাকে কিছুই করতে দিবে না, সব কিছু থেকে দূরে সরাই দিবে। এবং স্যার আপনি কথাতে অলরেডি বললেন যে দেখা যাচ্ছে যে পায়ের দিকে চলে যাচ্ছে ব্যথাটা, এই বিষয়টিতে স্যার একটু আপনার মতামতটা যদি একটু বলেন যে কোমর ব্যথা থেকে আসলে পায়ের ব্যথা বা অনেক সময় হাঁটুর ব্যথার কমপ্লেন অনেকে করে, এটার সাথে একটার সাথে কিভাবে আসলে সম্পর্কিত? অ্যাকচুয়ালি লং টাইম যদি কোমর ব্যথা কেউ সাফার করে তাহলে তার দুই হাঁটুতে ব্যথা হবে, যেটা রিসার্চের ভাষায় বলছে লং টাইম ব্যাক পেন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের একটা কজ। সো কেন হচ্ছে সেটা, যে আমাদের ডিস্ক প্রলাপস হয়ে নার্ভকে আঘাত করছে, নার্ভের মাধ্যমে পায়ের শক্তি কমে যাচ্ছে, পায়ের জোর যত কমে যাচ্ছে বডির ওজনটা তো ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো আমরা হাঁটতে গেলে আমাদের সবচেয়ে ওয়েট বেয়ারিং জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট, দুটো বড় জয়েন্ট। সো আমরা
যখন এক পা মানে লিফট করছি সামনে আগানোর জন্য, তখন পুরো বডিটা একটা পায়ের উপর বা একটা হাঁটুর উপর আঘাত করছে। সো এই লোডটা তখন হাঁটু নিতে পারে না, কারণ তার মাসেল দুর্বল। কারণ আমরা হেঁটে বেড়াই কিন্তু মাসেলের শক্তি দিয়ে, হাড়ের শক্তি দিয়ে না। সো যখনই মাসেল দুর্বল থাকে তখন বডিটা সেখানে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। এই একটা প্রেশারের কারণে তখন কার্টিলেজটা ইনজুরি হতে থাকে। এটাকে অনেকে বলে কার্টিলেজ, হাড়ের ক্ষয় হচ্ছে, হাঁটু ক্ষয় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কার্টিলেজ ভেঙে বসে যাচ্ছে। তখন কি আস্তে আস্তে দুইটা হাঁটুই তার ক্ষতিগ্রস্ত হয়। এবং প্রথম অবস্থায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের বাম পাটা আগে ইফেক্ট করে, কারণ আমাদের বাম সাইডটা কিন্তু অলমোস্ট উইক থাকে সবারই ডান সাইডের তুলনায়। সো বাম হাঁটু আগে ইনজুরি হয়, কিছুদিন বাম হাঁটুতে খোঁড়ায় খোঁড়ায় চলতো, ডান হাঁটুটাও নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে হাঁটু ড্যামেজ হয়ে যাচ্ছে, যেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলা হচ্ছে, বা কার্টিলেজ ড্যামেজ বা কার্টিলেজের ডিজেনারেশন। সেটা কিন্তু কোমরের কারণেও হচ্ছে। অনেকে আছে যে এরকম হাঁটু ব্যথা রোগীরা হাঁটুর চিকিৎসা করে যাচ্ছে বছরের পর বছর, কিন্তু সে একসময় ডিজেবল হয়ে যাচ্ছে, কারণ তার সূত্র যেখানে রোগের যে উৎপত্তি স্থল যে কোমরটা, সেটাকে কিন্তু ট্রিটমেন্ট না করে যদি হাঁটুর ট্রিটমেন্ট করা হয় তাহলে কখনোই ভালো হবে না। এই জাতীয় রোগীদের কিন্তু একটু বা ভুল ইনফরমেশন তারা ক্রিয়েশন করে। আসলে অ্যাকচুয়ালি ভুল বলবো না সেটাও, কারণ রোগীরা এসে হাঁটুর কমপ্লেনটাই করে। কোমরের ব্যথা ছিল 5 বছর আগে 10 বছর আগে, সেটা ভুলেই গিয়েছে, কারণ কোমরের সেন্সেশন নাই। যেহেতু কোমরের সেন্সেশন লস, সেই কারণে তার ব্যথাটাও সেখানে ফিল করছে না। কিন্তু হাঁটুতে যেহেতু সেন্সেশন ভালো আছে, হাঁটুর ব্যথায় তীব্র যন্ত্রণা পাচ্ছে, যার ফলে পেশেন্টও এসে ডাক্তারকে কিন্তু হাঁটু ব্যথার কমপ্লেনটাই করে, কোমরের করে না। যখন হাঁটু ব্যথার কমপ্লেন করে তখন চিকিৎসকরা হাঁটুর ট্রিটমেন্ট করতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু আসলে তার উৎপত্তি স্থল হচ্ছে কোমরে। কোমরকে যতক্ষণ আমরা ট্রিটমেন্ট করবো, কোনোদিনও তার হাঁটু ব্যথা থেকে সে মুক্তি পাবে না। আপনি একটা কথা বললেন যে মেকানিক্যাল পেন, বা যেটা হচ্ছে যে আমাদের হয়তো অনেক সময় নিজেদের তৈরি করা প্রবলেমের জন্য হয়ে থাকে, যেটা প্যাথোলজিক্যাল না, সেই বিষয়টিতে স্যার আসলে আমরা স্পেসিফিক্যালি কি করতে পারি, যে তখন আসলে কি ধরনের প্রতিরোধযোগ্য ব্যবস্থা আমাদের নেওয়া উচিত, যাতে করে আমাদের আসলে পরবর্তীতে চিকিৎসার জন্য অপারেশনবিহীন চিকিৎসা আমরা নিতে পারি? অ্যাকচুয়ালি মেকানিক্যাল পেনকে যদি প্রিভেনশন করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে বডি ফিটনেস তৈরি করতে হবে। ফিটনেস মানে ছোটোবেলা থেকে এক্সারসাইজের একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মাসলকে বিল্ড আপ করতে হবে এবং স্ট্রেচিং করে রাখতে হবে। কোমরটা যেন ফ্লেক্সিবিলিটি ভালো থাকে, যাতে ইনজুরি না হয়। ফ্লেক্সিবিলিটি যদি ভালো থাকে, ইনজুরির চান্স কমে যায়। পরবর্তী হচ্ছে যে আমরা যে ওয়েট লিফটিংগুলো করছি বা ফরওয়ার্ড বেন্ডিং যে কাজগুলো করছি, সেইগুলো আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। যে ফরওয়ার্ড বেন্ডিং আমি কতটুকু হতে পারবো। যেমন সামনের ঝুঁকে নামাজের একটা সিস্টেম আছে, রুকুতে আমরা যাচ্ছি, রুকুটা হচ্ছে 90 ডিগ্রিতে যাওয়া হচ্ছে, সেখানে একটা সাপোর্ট নিয়ে যাওয়া হচ্ছে, হাঁটুতে একটা সাপোর্ট নেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু রুকুতে গেলে আপনার কোমরে কখনোই ইনজুরি হবে না। আপনি যদি রুকুতে লং টাইমও থাকেন, তবু কোমর ইনজুরি হবে না, কারণ আপনি সেখানে একটা সাপোর্ট পেয়েছেন। কিন্তু যখনই আপনি সামনে ঝুঁকে কোনো কাজ করছেন, তখন কোনো সাপোর্ট থাকে না, তখন কোমরের উপর সম্পূর্ণ বডির লোডটা গিয়ে পড়ছে, যার ফলে সেই ইনজুরিটা হচ্ছে। সো এই সামনের ঝুঁকে কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। নিচের কাজ, অনেকে বলে যে সামনের ঝুঁকে ছাড়া তো সারাদিন কাজ করা যায় না। ফ্যামিলি যারা হাউস ওয়াইফ, সাধারণত হাউস ওয়ার্কার যারা বাসা বাড়িতে কাজ করে, তারা বলে সারাদিনই তো কাজ সামনের ঝুঁকে করতে। আসলে এটা ভুল কথা। নিচে বসে কাজ করতে হয়, দাঁড়িয়ে কাজ করতে হয়, এবং ঝুঁকার একটা লিমিটেশন আছে। যেমন কতটুকু ঝুঁকতে পারেন আপনি, 25 ডিগ্রি ঝুঁকতে পারেন, 45 ডিগ্রি ঝুঁকতে পারেন, সর্বোচ্চ 90 ডিগ্রি ঝুঁকতে পারবেন। কিন্তু 90 ডিগ্রি ঝুঁকতে গেলে আপনাকে অবশ্যই সাপোর্ট নিয়ে ঝুঁকতে হবে। আপনি 90 ডিগ্রি সাপোর্ট ছাড়া কাজ করতে যান, তাহলে কোমর ইনজুরি হবে। সো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা মেকানিক্যাল ব্যাক পেনকে আমরা প্রিভেনশন করতে পারবো, এবং এই কোমর ব্যথা রোগী প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে কমে যাবে। স্যার, একটা আমাদের আজকে টপিকসটিতে আমরা নির্ধারণ করেছি যে অপারেশনবিহীন কথাটা বলছি, যে আসলে দেখা যাচ্ছে যে এই রোগীগুলো অনেক সময় যেসব ডক্টরের কাছে যান, তাদের একটা সাজেশন থাকে একদম এন্ড স্টেজে একটা অপারেশনের বিষয়টিতে। বাট আপনার বক্তব্যটি এই বিষয়টিতে কি, যে অপারেশনবিহীন অবস্থাতে আসলে কতদিন রোগী থাকা সম্ভব, বা আসলে অ্যাকচুয়ালি অপারেশন যেটা আমরা পিএলআইডির ক্ষেত্রে আমরা 99% ক্ষেত্রে আমরা বলি অপারেশনের প্রয়োজন নাই। 1% ক্ষেত্রে প্রয়োজন আছে, যদি তার নিউরোলজিক্যাল কোনো রকম প্রবলেম দেখা দেয়, যেমন ব্লাডার ইনকন্টিনেন্স, প্রস্রাব ধরে রাখতে পারছেন, বা পা প্যারালাইসিস হয়ে গেছে, তখন অপারেশন করলে একটা চান্স থাকে ভালো হয়ে যাওয়ার। কিন্তু আদারওয়াইজ যদি অপারেশন করে, দেখা যায় অনেক সময় অপারেশনের পরও তার কিন্তু অন্যান্য ট্রিটমেন্ট লাগে, যে ট্রিটমেন্টটা না করার কারণে অপারেশন সাকসেসফুল হচ্ছে না। আমরা অনেক রুগী দেখি অপারেশন করেছে, একটা ডিসেক্টমি করেছে, আবার ব্যথা শুরু হয়েছে, আরেকটা ডিস বের হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি অপারেশনের পরবর্তী যে তাকে রিহ্যাবিলিটেশন করা উচিত, সেটা করা হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, অপারেশন সাকসেসফুল হচ্ছে না। আর যদি অপারেশনের কথা আসে, তাহলে বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে 70% ব্যথার রোগী, কোমর ব্যথার রোগী। সো 70% রোগীকেই কিন্তু মানে সবাইকেই কোমর কেটে ফেলতে হবে। সো নো নিড।
সো অপারেশন হচ্ছে 1 to 5% ম্যাক্সিমাম অপারেশন প্রয়োজন হতে পারে, বা মেকানিক্যাল ক্ষেত্রে আসলে অপারেশনটা এমার্জেন্সি না, প্যাথোলজিক্যাল ক্ষেত্রে অপারেশনটা খুব যদি সেখানে টিউমার থাকে বা টিবির কারণে ফ্র্যাকচার হয়ে আছে বা ডিসলোকেশন হয়ে গিয়েছে, সেই সব ক্ষেত্রে অপারেশন বাধ্যতামূলক, মাস্ট অপারেশন লাগবে। আদারওয়াইজ মেকানিক্যাল যে পেইনগুলো হচ্ছে এগুলোর জন্য অপারেশন আসলে আমাদের প্রয়োজন হয় না, আমরা অপারেশন বিহীন এটা ট্রিটমেন্ট করতে পারি। এটাকে আমরা বলছি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট। কখনো কখনো তাকে বেড রেস্টে যেতে হতে পারে, কখনো বেড রেস্ট ছাড়াও সে সেলফ ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে যেতে পারে। কোনো কোনো রোগীকে আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে, একটা সেশন দিয়ে ভালো করে দিতে পারি। কোনো কোনো পেশেন্টকে আমরা বলি 42 ডেজ, যে 42 দিন কষ্ট করবেন, 42 দিন ট্রিটমেন্ট করবেন, 42 বছর ভালো থাকবেন। এখানে কিন্তু পেইন কিলারও কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ পেইন কিলার সাময়িক 2-1 দিন লাগতে পারে। অনেকে আছে এটার জন্য লং টাইম পেইন কিলার খেয়ে খেয়ে কিডনি ড্যামেজ করে ফেলছে। সো তাদের জন্য আমি বলবো যে পেইন কিলার যতই খাবেন রোগ তত খারাপের দিকে যেতে থাকবে। পেইন কিলার কিন্তু রোগটাকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, সে কিন্তু ভালো করতে পারছে না। সো পেইন কিলারকে অ্যাভয়েড করেন, সেখানে গরম পানির শেক দেন, রেস্টে থাকেন। রেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বলা হচ্ছে ব্যাক পেনের ক্ষেত্রে বা মেকানিক্যাল ব্যাক পেনের ক্ষেত্রে। রেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এখানে ইনজুরি আছে, সো আপনাকে রেস্ট কিন্তু নিতেই হবে। যেমন একটা পা ভেঙে গেল বা ফেটে গেল, সেখানে কিন্তু রেস্টটা হচ্ছে মূল ট্রিটমেন্ট, যে প্লাস্টার করা হচ্ছে, এটা রেস্টটা কিন্তু মেন। এরপরে মেডিসিন দিলেও চলে, না দিলেও চলে, সব ক্ষেত্রে মেডিসিন লাগবে নট নেসেসারি। সো যেটা রেস্ট কিন্তু ইম্পর্টেন্ট। উইদাউট রেস্ট কোনো হাড় কিন্তু জোড়া নেয় না, কোনো কাটা বা ফাটা জোড়া নেয় না। ঠিক তাই কোমরে যেহেতু মেকানিক্যাল ব্যাক পেন মানে ডিসপ্লাস মানেই বুঝতে হবে সেখানে একটা ইনজুরি মানেই সেখানে একটা রেস্ট। উইদাউট রেস্ট সে কিন্তু কখনোই সুস্থ হতে পারবে না। ফিজিওথেরাপির ভূমিকাটা যদি একটু জানি আপনার কাছ থেকে, যে এই জায়গাটিতে আসলে কখন থেকে ফিজিওথেরাপির ভূমিকাটা আসলে চলে আসে এবং কখন থেকে নেওয়া উচিত? আসলে যেটা অনেক সময় অনেকের ভুল একটা কনসেপ্ট আছে যে ব্যথা বেশি থাকলে থেরাপি দেওয়া যাবে না। এটা আসলে ভুল, কারণ ব্যথা বেশি থাকলে থেরাপিতেই কিন্তু ব্যথা কমবে। কারণ ব্যথা যত বেশি, পেইন কিলার দিলেও কাজ করছে না। অনেক রোগী আছে ভোল্টেজ সাপোর্ট দিলেও পেইন কমে না, তাহলে তার পেইন কিভাবে কমবে? এখানে ফিজিওথেরাপির মাধ্যমে কমানো, কারণ ফিজিওথেরাপি মেকানিক্যালি কারেকশন করে দিচ্ছে। অ্যাকচুয়ালি অনেকের ফিজিওথেরাপি, আমাদের দেশে যত ফিজিওথেরাপি আমি সেন্টার আছে, ফিজিওথেরাপি বিষয়ে আরেকটু জানবো। একটি ফোন আছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ ম্যাম, আমার মাজায় ব্যথা ছিল আগে, এখন হয়েছে মানে ওইখান থেকে পায়ে ব্যথা করে সবসময়। তো পায়ের মাজার ব্যথা গেছে ঠিকই, কিন্তু পায়ের ব্যথা যাইতেছে না, এর জন্য কি করতে পারি? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। যেটা আমরা বলছিলাম যে কোমরের ব্যথা কিন্তু আর চলে গিয়েছে। আগে কোমরে ব্যথা ছিল, সেখান থেকে পায়ে যেত, এখন কোমরে নাই, পায়ে আছে। তার মানে কি, সে মনে হচ্ছে কোমরটা মনে ভালো হয়ে গেছে। আসলে কোমর ভালো হয়নি, আরও খারাপ হয়েছে। কারণ যত বেশি ইনজুরি হবে কোমরের ব্যথা তত কমে যাবে, তখন সেখানে সেন্সেশন লস হবে, নামনেস গ্রো করবে। যত নামনেস হবে সেখানে পেইন ফিলিংসটা থাকবে না। কিন্তু পায়ে যেহেতু সেখানে নামনেস হয়নি এখনও, পা ব্যথা সে পাচ্ছে, আস্তে আস্তে পাটা যদি প্যারালাইসিস হয় তখন তো পায়েও ব্যথা থাকবে না। সো এই ডিসপ্রোলাপস হয়ে তার ব্যথাটা বেড়ে যাচ্ছে। যখনই ব্যথা শিফট করে তখনই আমরা বুঝবো এটা মেকানিক্যাল পেইন এবং এটা নার্ভের উপরে চাপ খাচ্ছে ডিসপ্রোলাপসের কারণে। সো এটাকে কোমরের একটা এমআরআই করে প্রথমত দেখতে হবে, কারণ দেখতে হবে এই কারণেই, যতক্ষণ না পেশেন্ট দেখতে পাচ্ছে। কারণ পেশেন্টের মাথার ভিতরে একটা ভুল ধারণা রয়ে গিয়েছে যে তার তো কোমরে কোনো সমস্যা নাই, তাহলে আমার কোমরের ট্রিটমেন্টের প্রয়োজন নাই। কিন্তু পেশেন্টকে দেখতে হবে যে না, কোমরেই তার মূল প্রবলেম। কারণ পায়ে যে ব্যথাটা হচ্ছে এটা পা থেকে আসছে না, কোমর থেকে আসছে। সো কোমরের একটা এমআরআইটা খুব ইম্পর্টেন্ট এখানে। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একটা কোমরের একটা এমআরআই করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখান, এবং এখানে ফিজিওথেরাপির মাধ্যমে ভালো করা সম্ভব। তবে পেইন কিলার খেতে থাকলে সেটাকে অফ করে দিতে হবে, কারণ পেইন কিলার বেশি দিন খাওয়া ঠিক না। কারণ এতে কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, এবং আস্তে আস্তে নার্ভ বেশি ইনজুরি হয়ে পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। আমরা কথা বলছিলাম যে আমরা ফিজিওথেরাপিটাকে আসলে কোন জায়গা থেকে এখানে ফিজিওথেরাপি সম্পর্কে আসলে আমাদের দেশে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে আসলে তারা মানে এখানে ইলেকট্রোথেরাপি নির্ভর, যে তারা শেক দিচ্ছে, যে কোমর ব্যথা রোগী যাচ্ছে, বাসা থেকে চেম্বারে যাচ্ছে, থেরাপি দিচ্ছে, মানে হিট দিচ্ছে, ট্রাকশন দিচ্ছে, দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আবার গিয়ে আরো ব্যথা বেড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর থেরাপি নিচ্ছে, কিন্তু কোমর ব্যথা ভালো হচ্ছে না। আসলে থেরাপিটা কিভাবে কাজ করছে, এখানে প্রথম ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। উইদাউট ডায়াগনোসিস কোনো কোমর ব্যথা রোগীর ট্রিটমেন্ট করা উচিত না, কারণ সেটাকে মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল সেটা আইডেন্টিফাই করা উচিত সর্বপ্রথম। যদি প্যাথোলজিক্যাল থাকে সেখানে যদি সরাসরি ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে তার খারাপ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সো এখানে কিন্তু মারাত্মক রিস্ক থেকে যায়। সো আমরা এই জন্যই বলি, কোনো ফিজিওথেরাপি স্পেশালি যদি কোনো কোমর ব্যথা রোগী থাকে, প্রথমত তাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা মেকানিক্যাল অর প্যাথোলজিক্যাল। যদি প্যাথোলজি হয় তাহলে প্যাথোলজি ট্রিটমেন্টের পাশাপাশি তাকে থেরাপি দিতে হবে। আমাদের আইটি ফোন আছে, ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইব্রাহিম রাজশাহী থেকে বলতেছি। জি জি বলুন। আমার সমস্যাটা হলো যে আমি যখন দৌড়াই তখন ওই হাঁটুর নিচের অংশটা, মানে হাঁটুর নিচের অংশ, এইটার সামনের দিকে অংশটা প্রচন্ড ব্যথা করে, রগে হাত দিলে প্রচন্ড ব্যথা করে, এবং বাইসাইকেল চালাতে পারে না, বাইসাইকেল চালালে ওটাও ব্যথা করে।
আমি যতটুকু হাঁটতে পারি অতটুকু জায়গায় বাইসাইকেল চালাতে পারি না। জি, বুঝতে এটা পেরেছি। সমস্যা। হ্যাঁ, এটাও মেকানিক্যাল ব্যাক পেন থেকে হচ্ছে, তার কোমর থেকে হচ্ছে। যখন দৌড়ায় তখন বডির লোড যত পড়ে কোমরের উপরে কিন্তু প্রথম জাকিটা পড়ে, কোমরে যখন চাপ খাচ্ছে তখন ডিসটা আস্তে আস্তে বের হয়ে যায়। কিছুক্ষণ দৌড়ানোর পরে তার তখন কাপ মাসেলে পেইন শুরু হচ্ছে, যেটা হাঁটুর নিচের মাসেলগুলো। এই মাসেলে যে নার্ভাস সিস্টেমটা আসছে আমাদের কোমর থেকে, সো কোমরে যখনই নার্ভে চাপ খায় তখনই তার ব্যথাটা হয়। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার প্রথমত একটা এমআরআই করতে, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাবেন। একটা এমআরআই করে আগে কোমরটাকে আইডেন্টিফাই করবেন যে সেখানে কতগুলো নার্ভ ইনজুরি হচ্ছে, কতগুলো ডিসপ্রলাপস আছে, দেন ওটাকে রিপেয়ার করে বডির ফিটনেস তৈরি করতে হবে। কারণ আপনি যে দৌড়াচ্ছেন, এই দৌড়ানোর জন্য যে ফিটনেসটা দরকার সেই ফিটনেসটা আপনার নাই। তবে জোর করে দৌড়ালে ক্ষতি হবে, কারণ উইদাউট ফিটনেস, যেমন একটা গাড়ি ফিটনেস ছাড়া রাস্তায় নামানো যায় না, একজন ক্রিকেটার ফিটনেস ছাড়া খেলতে পারে না, তেমনি আপনি দৌড়াইতে চাচ্ছেন, যে যতটুকুই দৌড়ান অবশ্যই আপনার ফিটনেসটাকে আগে চেক করবেন। না হলে কী হবে, আস্তে আস্তে আপনার হাঁটু ড্যামেজ হবে, এরপরে কোমর ড্যামেজ হবে, এরপর হিপ জয়েন্ট নষ্ট হবে, এভিএন হবে, নানান ধরনের রোগে আপনি আক্রান্ত হবেন। সব কিছুই কিন্তু মেকানিক্যালি ঘটবে, একটার পর একটা, একটার পর একটা। সো বি কেয়ারফুল। আপনি আগে আপনার কোমরটাকে চেক করেন, কোমরের যে অবস্থা আছে দেখে দেন বডিটাকে ফিটনেস তৈরি করেন ফিজিওথেরাপি দেওয়ার মাধ্যমে। ফিটনেস করে তখন আপনি ইচ্ছামতো দৌড়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে। স্যার, যে কথা বলছিলাম স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলছিলেন যে যদি প্যাথোলজিক্যাল কোনো কারণ যদি থাকে সেক্ষেত্রে আসলে আমরা প্যাথোলজিক্যাল ট্রিটমেন্টটাও করবো, সেই সাথে ফিজিওথেরাপি। রাইট, ফিজিওথেরাপি অ্যাকচুয়ালি এখানে ফিজিওথেরাপিটা হচ্ছে কি মেকানিক্যালগুলো কারেকশন করছে। যে আপনার যদি প্যাথোলজিক্যাল ব্যাক পেন থাকে তাহলে কিন্তু বডি আনফিট থাকবে। সো আপনি যতই প্যাথোলজির চিকিৎসা করেন, যতক্ষণ না বডি ফিটনেস তৈরি করছেন ততক্ষণ কিন্তু সুস্থ হবে না। যেমন কোমরের টিউমার আছে, তো টিউমারের কারণে ব্যথা আস্তে আস্তে পায়ে কিন্তু দুর্বল হয়ে যায়। সো কোমরের টিউমারকে অপসারণ করলাম অপারেশনের মাধ্যমে, এই অপারেশনের কারণে মাসল কিন্তু আরও দুর্বল, তখন কিন্তু ফিজিওথেরাপি তাকে দিতে হবেই। এবং এই ফিজিওথেরাপি কি, এখন এই ফিজিওথেরাপি অনেকে মনে করেন আমি কি এখানে শেক দিব কিনা, আল্ট্রাসাউন্ড দিব কিনা, না, এখানে শেক আল্ট্রাসাউন্ড কিন্তু বিষয় নেই। এখানে হচ্ছে মেকানিক্যালি কারেকশন, তাকে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে, থেরাপিটিক এক্সারসাইজের মাধ্যমে তার বডিকে ফিটনেস তৈরি করতে হবে। যদি মাসেলকে আমরা বিল্ড আপ করি তখন সে আবার আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে। সো অপারেশনটা তার কোনো ক্ষতি করলো না। কিন্তু এখানে যদি আপনি অপারেশনের পরে তার সঠিক ট্রিটমেন্টটা বা রিহ্যাব থেরাপিটা না দেওয়া হয় তাহলে কিন্তু সারা জীবন তাকে এই পেইন নিয়ে বা তার বডিটা আস্তে 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 আরও ড্যামেজের দিকে চলে যাবে। অপারেশন করেও কিন্তু সাকসেসফুল হলো না। তেমনি যদি বোন টিবি থাকে, আপনি টিবির ড্রাগস দিচ্ছেন, টিবির ড্রাগস দাও, টিবির কারণে কি হচ্ছে, তার হাড় খেয়ে যেতে পারে, টিবির কারণে যে কোনো মুহূর্তে হাড়ে ফ্র্যাকচার হতে পারে, যেটা পটস ডিজিজ হতে পারে, স্পাইনাল কর্ড ছিঁড়ে যেতে পারে। সো টিবির ওষুধের পাশাপাশি অবশ্যই আপনাকে ম্যানুয়াল থেরাপি দিতে হবে, যেখানে তাকে মাসেল স্ট্রং করতে হবে। ফোনটা নিয়ে আসছে। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি ওই স্যারের কাছে জানতে চাই, আমি স্যারের অনেক দিনের দেখি, আমি করোনা টিভিতে দেখি, আপনাদের টিভিতে দেখি। হ্যাঁ, আমার ওই বাম হাতে বুঝছেন, আজকে প্রায় 3 বছর পর্যন্ত ব্যথা। সকালে যখন আমি বাস থেকে পড়ি, ওঠার সময় খুব কষ্ট হয়। সারাদিন আমি দাঁড়িয়ে কাজ করি, আমি ছোট কাজ করি। হ্যাঁ, তখন তেমন একটা সমস্যা হয় না। কিন্তু আমি ডাক্তার দেখেছিলাম, আমি ওষুধ খাওয়ার পরেও আমাকে ব্যায়াম দিয়েছিল, কিন্তু করার পর আমার ব্যথা কমে নেয়। আমার এখন কি করণীয়? আমার মেরুদণ্ড ব্যথা আছে। আপনি কি এমআরআই করেছেন কখনো? না না স্যার, আমি এমআরআই করিনি। আচ্ছা আচ্ছা, আপনার রোগটা কি বলেছে কিছু, যে কি রোগ হচ্ছে, কি কারণে ব্যথা হচ্ছে? বাম হাঁটুতে ব্যথা। আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার বয়স 30 বছর। 30 বছর। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এটা দুইটা কারণ হতে পারে, যেটা অস্টিওআর্থ্রাইটিস এবং এটা মেকানিক্যাল, যেটা আমরা বললাম কোমর ব্যথা থেকে হতে পারে। কারণ কোমরের কারণে তার পায়ের শক্তি কমে যাচ্ছে, পায়ের শক্তি কমে যাওয়ার কারণে বডির ওজন আঘাত করে হাঁটুতে ব্যথা হচ্ছে। এখন বাম হাঁটুতে হচ্ছে, এরপর ডান হাঁটুতে। আমি বলেছিলাম যে প্রথমে কিন্তু বাম হাঁটুটা অ্যাটাক করে, কারণ বাম সাইডটা আমাদের উইক থাকে। সো এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তাকে ফিজিওথেরাপি, যে তাকে এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে কিন্তু করতে পারছে না। আসলে সেলফ করা খুব ডিফিকাল্টিস, ভালো মতো শিখে নিতে হবে, এটা এক্সারসাইজ করতে হবে, তাকে এক্সারসাইজ মাসেলকে বিল্ড আপ করতে হবে। তো অবশ্যই এটা আইডেন্টিফাই করতে হবে প্রথমত কী কারণে হচ্ছে। এই কারণে আমাদের কোমরে একটা এমআরআই লাগবে এবং হাঁটুর একটা এক্সরে করা লাগতে পারে, প্রয়োজন হাঁটুর এমআরআই করা লাগতে পারে। কারণ হাঁটুর মধ্যে কোনো প্যাথোলজি আছে কিনা সেটাও দেখতে হবে। কারণ সব হাঁটুর মধ্যে বোন টিবি হতে পারে, জায়ান্ট সেল টিউমার হতে পারে, হাড়ের ভিতরে টিউমার হতে পারে, অনেক কিছু হতে পারে, তার লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, তার কার্টিলেজ ড্যামেজ হয়ে যেতে পারে। যে কারণে তার আসলে আইডেন্টিফাইটা করা খুব জরুরি। ইনভেস্টিগেশন করে পরীক্ষা নিরীক্ষা করে তার কনফার্ম করতে হবে যে কি কি কারণে ব্যথা হচ্ছে। ব্যথা মানেই ব্যথার ট্রিটমেন্ট না, ব্যথা মানেই ফিজিওথেরাপি না। ব্যথা মানে প্রথমে, ব্যথা কিন্তু আমাদের বন্ধু, ব্যথা কিন্তু শত্রু না। আমরা সবসময় বলি ব্যথা হচ্ছে আমাদের বন্ধু। ব্যথা
আসছে আমাদেরকে বাঁচানোর জন্য, ব্যথা আসতে আমাদেরকে প্যারালাইসিস থেকে দূরে রাখার জন্য। ব্যথা আমরা যদি সেটাকে সঠিক নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মৃত্যু বা প্যারালাইসিস যে কোনো ঘটনা ঘটতে পারে। এই কারণে ব্যথার মূল কারণটা আমাদেরকে আইডেন্টিফাই করা উচিত। স্যার, আমরা অনুষ্ঠানের শেষেই আছি, আমরা তারপর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করতে চাই যে এখন দেখা যাচ্ছে যে করোনার যে পেন্ডেমিক সিচুয়েশনে অনেকে দেখা যাচ্ছে দেশের বাইরে যে একটা ট্রিটমেন্ট নেওয়ার প্রবণতা তাদের সবসময় ছিল বা নিচ্ছিলেন, কিন্তু এখন করোনার কারণে তারা আসলে বিদেশ ভ্রমণ করতে পারছেন না বা তারা এই ট্রিটমেন্টটা দেশের বাইরে গিয়ে নিতে পারছে না। তাদের জন্য স্যার আপনার বক্তব্য কি থাকবে যে এই বিষয়টিতে তারা কি করতে পারে? আসলে আমি কখনোই বিদেশে গিয়ে এই ট্রিটমেন্ট নেওয়ার পক্ষে ছিলাম না, যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিসের জন্য পৃথিবীর কোনো দেশে যাওয়ার দরকার নেই। বাংলাদেশের যথেষ্ট ভালো ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। আমাদের এখানে বিদেশ থেকে রোগী আসছে, যেটা করোনার আগে অনেক বিদেশি রোগী আসতো, আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছে, তারা সুস্থ হয়েছে। বিদেশেও যে ট্রিটমেন্ট নেয় সেটা আমাদের এখানে দিতে পারছি আমরা, কারণ এই ট্রিটমেন্টটা আমরা যেভাবে দিতে পারবো বিদেশ সেভাবে দিতে পারবো না। সো বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নাই, দেশের মাটিতেই ট্রিটমেন্ট করা সম্ভব। সো আমি মনে করবো যে তারা বিদেশে যারা যেতেন তারা না গিয়ে, এবং কখনই বিদেশ যাওয়া দরকার না। অনেক রোগী যে সিঙ্গাপুর গিয়ে সেখান থেকে এসে আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছে, চেন্নাই গিয়ে সেখান থেকে এসে ট্রিটমেন্ট নিচ্ছে, ওখানে ভুল ট্রিটমেন্টও হচ্ছে। অনেক রোগী আমার কাছে আসছে ভুল ট্রিটমেন্ট নিয়ে, তারা আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কোমর ব্যথা নিয়ে অপারেশন করেছে, আসার পর হাঁটতেই পারছে না, আরও খারাপ হয়ে গেছে। সো বিদেশে গিয়ে এই ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই। অ্যাটলিস্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্টের জন্য আমি গ্যারান্টি দিতে পারি যে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশে ভালো ট্রিটমেন্ট আছে, খুঁজে বের করতে হবে ভালো জায়গাটা কোথায়, সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে, অবশ্যই ভালো ট্রিটমেন্ট পাবে। স্যার, আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে আছি। তার আগে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবসময় থাকে যে ওভারওয়েট বা এখন যাদের ওজন বেড়ে যাচ্ছে এবং করোনাতে দেখা যাচ্ছে আরও বেশি বাসায় বসে ওজন বেড়ে যাচ্ছে, এই বিষয়টিতে স্যার আপনার মতামত কি থাকবে? অ্যাকচুয়ালি ওভারওয়েট বা ওবেসিটি এবং বডি ফিটনেস ছাড়া যে আনফিট বডি, দুটাই ডেঞ্জারাস। যে ওজনটা আসলে ডিপেন্ড করবে তার ফিটনেসের উপরে। যে একজন 40 কেজি ওজনের একটা মেয়ে বা ছেলে, সেও কিন্তু ওভারওয়েট থাকবে যদি তার পায়ের শক্তি 20 কেজি থাকে। আবার 100 কেজি বডির ওয়েট, সেও ওভারওয়েট থাকবে না যদি তার পায়ের শক্তি 150 কেজি থাকে। সো এখানে মাসেল পাওয়ারটাকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই, কারণ যে ওভারওয়েট হয়ে গিয়েছে সে চাইলেই আজকে কিন্তু 50 কেজি ওজন কমাইতে পারবে না। সো তাকে দ্রুত মাসেল এক্সারসাইজের মাধ্যমে তার মাসেলকে স্ট্রং করে তার বডি ফিটনেসটা তৈরি করে ফেলতে হবে, পাশাপাশি আস্তে আস্তে তার ওভারওয়েটটাকে নর্মাল করে ফেলতে হবে। সো ওভারওয়েট যত ডেঞ্জারাস, তার চেয়েও মহা ডেঞ্জারাস বডি আনফিট। সো বডিকে ফিটনেস ধরে রাখতে হবে। ফিটনেস ধরে রাখার জন্য এক্সারসাইজের কোনো বিকল্প রাস্তা নাই। এবং ফিজিওথেরাপি বলা হয় সেলফ মেডিসিন। ফিজিওথেরাপি নিজেই ওষুধ তৈরি করে। পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যেটা এক্সারসাইজের মাধ্যমে তৈরি হয় না মানবদেহে। যেখানে আমরা বলছি যে করোনার মতো এত মহামারী একটা ভাইরাস, যে 98% সাকসেসফুল আমাদের বডির ইমিউনিটি সিস্টেম, এটা কিন্তু এক্সারসাইজের মাধ্যমে এবং ফুডের মাধ্যমে করা সম্ভব। সো এটাকে 98 থেকে 100% আমরা নিতে পারবো যদি আমরা সঠিক ফিজিওথেরাপি, সঠিক এক্সারসাইজ এবং সঠিক ফুড যদি আমরা ইনটেক করতে পারি। স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার সমস্যা এবং তার সমাধান। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে ছিলেন এস চক্রবর্তী স্যার। আপনারা অনেক কিছু জানতে পারলেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।